আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আপনারা সবাই কেমন আছেন, দেখা যাচ্ছে কিনা? আপনারা সবাই কেমন আছেন, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। সাউন্ড ক্লিয়ার। শেখ ইমরান করেছেন, কমেন্ট করেছেন। ওকে, আমরা আজকে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ক্লাস, বিশেষ করে লোকসাহিত্যটা। লোকসাহিত্য থেকে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন আসে, কিংবা লোকসাহিত্য থেকে আমাদের ছোট প্রশ্ন আসে, কিংবা ছোট বলতে এমসিকিউ আসে আর কি। সবাই একটু জয়েন করুক, সবাই একটু জয়েন করুক। অলরেডি 7 জন জয়েন করেছে, দেখি 20 জন 30 জন জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করছি। সাজ্জাদ ফাদ বলছে ক্লিয়ার স্যার। মজুমদার, মাহমুদ মজুমদার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন? আপনারা সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা? আপনাদের জীবনযাপন কেমন চলছে? জীবনযাপন আপনাদের কেমন চলছে একটু কমেন্ট করুন প্লিজ। বারো জন মাত্র। আচ্ছা, আজকে যে ক্লাস আছে এটা কি আপনারা জানতেন না? আজকে তো রুটিনই ক্লাস ছিল, রুটিনেই ক্লাস ছিল আজকে। মানে লাইভ ক্লাস না করে অনেকে দেখিয়েছি, আবার পরবর্তীতে ক্লাস দেখেন। ঠিক আছে, আমরা মনে হয় 12 জন 13 জন নিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে, আমরা শুরু করছি, আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, লোকসাহিত্য আমরা এটি শুরু করছি, লোকসাহিত্য দিয়ে আমরা শুরু করছি। ওকে, লোকসাহিত্যটা কী জিনিস? লোকসাহিত্য হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত যেসব গল্প, কাহিনী, গান, ছড়া, প্রবাদ, প্রবচন, ব্রতকথা, উপকথায়, এইগুলোকে আমরা বলছি লোকসাহিত্য। অর্থাৎ এইসব লোকসাহিত্য মানে উচ্চদরের যে সাহিত্যটা আছে, শিক্ষিত মানুষরা রচনা করেছে, শিক্ষিত মানুষদের জন্য শহরের জীবন, উচ্চবিত্তর জীবন, এরকম নানান যে এইগুলো আছে, এই সাহিত্যগুলো আছে, এইগুলোর বিপরীতে গিয়ে একেবারে গ্রামীণ কোনো একটা লোকত্ব বোঝা যাচ্ছে। লোকসাহিত্য বলতে একেবারে সাধারণ সাধারণ লৌকিক জীবনকে নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে এগুলি মুখে মুখে প্রচলিত হয়েছিল, এবং অনেকগুলার এগুলি কে লিখেছে সেটার সন্ধান পাওয়া যায় না। তো সেই লোকসাহিত্যটা আমরা জানি যে লোকসাহিত্যগুলো সংগ্রহ করেছিলেন দীনেশ, মানে সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র সেন, এবং এটা চন্দ্রকুমার দে এবং জসিমউদ্দিন, তারা এটা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এই ব্যাপারগুলো আমরা জানি। তো এই লোকসাহিত্যটা মধ্যযুগের যে সাহিত্যটা আছে, আমরা তো এখনও মধ্যযুগ পড়ছি, মধ্যযুগের যে সাহিত্যটা আছে সেই মধ্যযুগের সাহিত্যের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ধারা হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্য কেন ব্যতিক্রমী? কারণ আমরা এখন পর্যন্ত যত সাহিত্যটা পড়েছি, মধ্য কিংবা প্রাচীন যুগ যেটাই পড়ি, ধরুন প্রাচীন যুগের চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, নাচ সাহিত্য, তারপরে হচ্ছে মনে করে রোমান্টিক প্রণয়পাখ্যান যেগুলো আছে, এগুলো সবই হচ্ছে
ধর্ম অথবা রোমান্টিক প্রেমের পেছনে ধর্ম না থাকলেও সেখানে অলৌকিকতার অনেক ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপার, অন্যরকম ব্যাপার আছে, অর্থাৎ সাধারণ মানুষের জীবন নিয়ে না, অতৌলিকিকতার ব্যাপার এখানে আছে। এবং ওইখানকার মানে রোমান্টিক প্রেমের পেছনে যে নায়ক নায়িকাগুলো তারা হচ্ছে রাজা, এরকম ব্যাপার। এবং সেটা বাংলাদেশের চরিত্র না, দেখা গেছে যে ফার্সি এবং হিন্দি যারা কবি ছিলেন তাদের কাব্যকে অনুবাদ করে কিন্তু রোমান্টিক প্রণয়পাখা লেখা হচ্ছে। তার মানে আমরা দেখতে পেলাম যে মধ্যযুগ এবং প্রাচীন যুগের সাহিত্যগুলো অনেকটা অনুবাদ নির্ভর, অনেকটা হচ্ছে ধর্ম নির্ভর। এই প্রথম মধ্যযুগের কোনো একটা সাহিত্য পেলাম যে সাহিত্যটা হচ্ছে মানুষকে নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে জীবনী সাহিত্য, ওইটাও বলেছিলাম যে ওইটা মানুষ নিয়ে, কিন্তু ওই মানুষটা একজন দেবতা। শ্রী চৈতন্যকে মনে করা হতো, বা শ্রী চৈতন্যের ভক্ত যারা আছে তারা মনে করতো শ্রী চৈতন্যকে পাওয়া মানে কৃষ্ণকে পাওয়া, অর্থাৎ কৃষ্ণের অবতার হচ্ছে শ্রী চৈতন্য, বিষ্ণুর অবতার হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণর অবতার হচ্ছে শ্রী চৈতন্য, এরকম মনে করতেন শ্রী চৈতন্যের যারা কি বলে ভক্ত ছিলেন, তার অনুসারী যারা ছিলেন। তাহলে জীবনী সাহিত্য মানুষ নিয়ে লেখা হয়েছে, ঐতিহাসিকতা আছে, ঠিক আছে, কিন্তু একেবারে রক্ত মাংসের মানুষ, মানে এই মানুষগুলো কোনো ধর্মের হবে না, এই মানুষগুলো কোনো হচ্ছে রাজা হবে না, এই মানুষগুলো হচ্ছে একেবারে রক্ত মাংসের মানুষ, এখানে ধর্মীয় আধ্যাত্মিকতা বা এরকম কোনো ব্যাপার কিছুই থাকবে না, একেবারে মানুষের জীবন আকাঙ্ক্ষা, মানুষের জীবন, প্রেম, দুঃখ, দারিদ্র, কষ্ট, নিয়তির যে অর্থাৎ কপালের যে লেখন, এটা নিয়ে যে বাস্তব জীবন নির্ভর যে সাহিত্য, সেগুলো হচ্ছে লোকসাহিত্য। তো সেই লোকসাহিত্যের মধ্যে প্রথমেই আমরা যেটা পাই আর কি, সেটা হচ্ছে ছড়া। তো এই ছড়া হচ্ছে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি। এই কথাটা অনেকবার এতে আসছে, কী বলে বিভিন্ন পরীক্ষা আসছে যে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি, সবচেয়ে প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া। তো এই ছড়ার মধ্যে যে ছন্দ, সেটাকে ছড়ার ছন্দ বলা হয়, যেটাকে আমরা বলি, বা লৌকিক ছন্দ বলা হয়, এবং এটাকে আমরা যেটাকে স্বরবৃত্ত ছন্দ বলি। ছড়ার ছন্দ বাংলায় প্রাচীনতম ছন্দ। তাহলে পরীক্ষায় কখনো যদি আসে যে বাংলার প্রাচীনতম ছন্দ কোনটা, ছড়ার ছন্দ, বা এটাকে লৌকিক ছন্দ বলা হয়, যেটাকে আমরা স্বরবৃত্ত ছন্দকে ছড়ার ছন্দ বলা হয়, স্বরবৃত্ত, ঠিক আছে। তো প্রথমে আমরা ছড়ার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাক ও খনার বচন বলে যেটাকে আমরা চিনি আর কি, লোকবিশ্বাস বা ডাক। তো এই গ্রামীণ মানুষের জীবনের যে বিভিন্ন সংস্কার, তাদের প্রথা, এই ব্যাপারগুলোকে নিয়ে যেসব খুব কথা আর কি, ম্যাক্সিমো বলা হয় এটাকে ইংলিশে, প্রবাদ টাইপের আর কি, সেটা হচ্ছে ডাক, প্রবাদ প্লাস হচ্ছে কি বলে অনেকটা ছন্দের তালে তালে আর কি, ছড়ার তালে তালে, যে এরকম একটা ডাক যদি আমরা দেখি যে শূন্য কলসি শুকনা ডালে ডাকে কা, যদি রেখো মাকুন্দা ধোপা, এক পা যেও না বাপা। তো এগুলো হচ্ছে আমাদের কি বলছে, এগুলো বলছে হচ্ছে আমাদের ডাক। তাহলে এই ডাকটা হচ্ছে লোকসাহিত্যের আন্ডারে পড়বে। তারপরে হচ্ছে ধাঁধা। এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট আমি একটু বোঝাচ্ছি। ধাঁধা আমরা ছোটোবেলা থেকে অনেক সময় পড়ে আসছি যে 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর ছেড়ে দিলে আকাশে ওড়ে। হ্যাঁ, 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, এটা হচ্ছে কি ইলিশ, তাই না? ইলিশ নাকি কাতলা নাকি? 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, তো জলে বাস করে কি কাতলা, মাঝের অক্ষর ছেড়ে দিলে আকাশে ওড়ে, চিতল। তো মাঝের অক্ষর মানে মাঝের বর্ণ, এটা ছেড়ে দিলে আকাশে ওড়ে, অর্থাৎ চিল। তো এইগুলো ধাঁধা আমাদের লোকসাহিত্যের অংশ, যদিও এটা ইম্পর্টেন্ট না। ব্রতকথা কি, এটা ইম্পর্টেন্ট। ব্রতকথা মানে হলো এইটার যে ইম্পর্টেন্ট, নারীর নানা আচরণীয় ও অনাচরণীয় বিষয় হলো ব্রতকথার মূল বিষয়। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের ব্রতকথা যদি আসে, তাহলে পরীক্ষা যদি আসে যে ব্রতকথা আসলে কী নির্ভর, ব্রতকথা হচ্ছে নারীর আচরণ, মানে নারী কী আচরণ করবে আর কি করবে না, এই বিষয়ে যেসব ছড়া লেখা হয়েছে, কথা লেখা হয়েছে, বিভিন্ন গল্প কথা লেখা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ব্রতকথা। তাছাড়া এখানে ব্রতকথার অর্থ কী? ব্রতকথা শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করলে পুণ্য হয়। তাহলে আমার ব্রতকথা থেকে এই দুটা কথা ইম্পর্টেন্ট। এক কথা হচ্ছে ব্রতকথা শব্দের অর্থ হচ্ছে, ব্রতকথা হচ্ছে শ্রবণ করলে পুণ্য হয়, এর অর্থটা হচ্ছে এই। আর এটা কাদেরকে নিয়ে লেখা? এটা হচ্ছে নারীর কোনটা আচরণ, মানে কোনটা সে আচরণ করবে এবং কোনটা করবে না, এই বিষয় নিয়ে লেখা। তার মানে আমার এখান থেকে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার পেলাম। নম্বর 1 আমরা পেয়েছি হচ্ছে ব্রতকথার অর্থটা কি। নম্বর 2 পেয়েছি যে এই ব্রতকথা কাদের কথা বলা হয়েছে, ব্রতকথাতে কাদের কথা বলা হয়েছে।
তারপর হচ্ছে রূপকথা। রূপকথা তো আমরা জানি যে ঠাকুরমার ঝুলি এবং ঠাকুর দাদার ঝুলি আমরা পড়েছি, যেটার মধ্যে জিন পরি, রাক্ষস কুক্ষর দৈত্য দানব এগুলো নিয়ে যে কাল্পনিক যে গল্প রচিত হয় সেটাগুলো হচ্ছে রূপকথা। তো সেই রূপকথা আমরা জানি, কিন্তু রূপকথা থেকে এটা আসবে না, রূপকথার যে মূল বক্তব্য সেটা আসবে। রূপকথার মূল বক্তব্য এখানে দেওয়া আছে যে দুষ্টের পরাজয় শিষ্টের জয় হচ্ছে রূপকথার মূল উপজীব্য। আপনি যত রূপকথা দেখেন সেখানে দেখবেন যে একদল একটা রাক্ষস কুক্ষস এরকম আছে, ডাইনি আছে, এরকম ব্যাপার স্যাপার আছে। তো একটা সময় এদের কি হয়, পরাজয় ঘটে। এবং এটি হচ্ছে রূপকথা। মানে রূপকথা একেবারে ছেলে বোঝানো বা কিংবা রাক্ষস কুক্ষস দৈত্য দানব রাজা রানী এরকম ব্যাপক কাহিনী থাকলেও শেষ পর্যন্ত এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, যে মেসেজ অফ লাইফটা পাই বা জীবন যে দর্শনটা পাই, সেটা হচ্ছে যে দুষ্ট যারা আছে, খারাপ যারা আছে তাদের পরাজয় ঘটবে এবং সত্যের এক সময় বিজয় ঘটবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে পরীক্ষা যদি আসে কখনো যে রূপকথার মূল বক্তব্য কী বা রূপকথার উপজীব্যটা কী বা এটা কী দেখানো হয়, এটার এখান থেকে আমরা আসলে কী পাই, তাহলে এটার অর্থটা হবে, মানে এটার উত্তরটা হবে দুষ্টের পরাজয় এবং শিষ্ট বলতে আর কি ভালো, শিষ্টের জয়। উপকথা। উপকথা কী জিনিস? উপকথা হচ্ছে এটা সংজ্ঞা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। যখন পশু পাখি পাখিরা যখন চরিত্র হয়ে যায়, পশু পাখিরা যখন কথা বলে, তখন ওই পশু পাখিদের জীবন নিয়ে যা লেখা হচ্ছে, যেসব কিছু লেখা হচ্ছে সেটা কিছু উপকথা বলা হয়। উপকথা বলা হয়। বিভিন্ন আমরা কার্টুন দেখি, বিভিন্ন কার্টুনে দেখবেন যে চরিত্র এই যে আইসিস 3, আইসিস 2, 1, তারপরে হচ্ছে ট্যাংল্যান্ড, আর কী কী আমি একটা সময় কার্টুন দেখতাম অনেক। তো ওই মানে অ্যানিমেশন যে মুভিগুলো আছে দেখবেন বিভিন্ন নিয়ে জীবজন্তু নিয়ে, ওগুলোকে আমরা কি বলছি, উপকথা। তো ওই চরিত্র ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমী, সুখ সারি টোনাটুনি বিভিন্ন এইসব পঙ্খিরাজের ঘোড়া বিভিন্ন গল্প আছে। তাহলে উপকথা হচ্ছে কাকে বলে, এই ব্যাপারটা হয়তো আসতে পারে। পশু পাখিদের নিয়ে যে জিনিস লেখা হয়, যে গল্প কথা লেখা হয়, যে কাহিনী লেখা হয়, তাকে বলা হচ্ছে উপকথা। টপ্পা গান, এইটা অনেকবার আসছে যে টপ্পা গানের জনককে। টপ্পা গান হচ্ছে রামনিধি গুপ্ত, তার আরেকটা নাম আছে নিধুবাবু। জাস্ট খালি এখান থেকে এই তথ্যটা জানলেই হবে। তারপর হচ্ছে হারামণি, এটা নিচে আমরা কোটের দাগ দিই নাই। হারামণি হচ্ছে মোহাম্মদ মনসুরউদ্দিন সম্পাদিত 13 খণ্ডে এটা বিভক্ত ছিল। হারামণি এটা গান, হারামণি এটা একটা গান। তাহলে যে টপ্পা গান, হারামণি, গীতিকা, উপকথা, রূপকথা, ছড়া, ডাক, লোকবিশ্বাস, এগুলো সবই হচ্ছে আমাদের লোকসাহিত্য। তারপর হচ্ছে গীতিকা। এখন থেকে আমাদের শুরু হচ্ছে মেনলি এই লোকসাহিত্যের অংশটা। তো এই লোকসাহিত্যের যে মূল অংশটা সেটা হচ্ছে গীতিকা। আমরা বলবো যে এই গীতিকা দীর্ঘ জীবন এবং কাহিনী থাকবে, কবিতার আকারে থাকবে, এটা একটা কাহিনী কাব্য। তাহলে এই যে কাহিনী কাব্য, গীতিকার যে কাহিনী কাব্য, এই কাহিনী কাব্য এটাকে ইংলিশে ব্যালাডও বলা হয়। তো এই কাহিনী কাব্য এবং মঙ্গল কাব্যের মধ্যে পার্থক্যটাকে, এই কাহিনী কাব্যের সাথে আমার রোমান্টিক প্রণয়োপাখ্যানের পার্থক্যটাকে, এই কাহিনী কাব্যের সাথে আমার অন্যান্য যে কাহিনী কাব্যগুলো আছে মধ্যযুগের সেগুলোর বা শ্রীকৃষ্ণের কথা, এগুলোর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই কাহিনী কাব্যের মধ্যে কোনো ধর্ম নেই। কি নেই? এই কাহিনীর মধ্যে ধর্ম নেই, সাধারণ মানুষ। কিন্তু আপনি যদি শ্রীকৃষ্ণ কীর্তনটা দেখেন, সাধারণ মানুষ আছে, ধর্ম নেই, সাধারণ মানুষ আছে। আপনি যদি শ্রীকৃষ্ণ কীর্তন দেখেন, দেখবেন সেখানে আসে কৃষ্ণ, রাধা, এরা। আপনারা যদি মঙ্গল কাব্য দেখেন তাহলে দেখবেন চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, তারপরে হচ্ছে মনসা মঙ্গল, বিভিন্ন মঙ্গলের ব্যাপার আছে। আপনি যদি এই দেখেন রোমান্টিক প্রণয়োপাখ্যান দেখেন, সেখানেও মানুষ আছে, কিন্তু সাধারণ মানুষ ওই অর্থে নেই। তাহলে সাধারণ মানুষ আমরা পেয়েছি, একেবারে গ্রামের লোকজ মানুষ পেয়েছি হচ্ছে গীতিকার মধ্যে। তো সেই গীতিকা আবার 3 প্রকারে ভাগ করা যায়, 3 প্রকারে। যেটা 3 প্রকারের মধ্যে আবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা, নাথ ধর্ম নিয়ে। তারপর হচ্ছে ময়মনসিংহ গীতিকা, আর একটা হচ্ছে পূর্ববঙ্গী গীতিকা। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। তার আগে নাথ গীতিকা গত ক্লাস আপনারা যারা করেছেন তারা দেখেছিলেন যে ময়নামতির গান বা মানিক রাজার গান, এটা একটা নাথ গীতিকা এবং এটা ভবানী দাস লিখেছেন। এই কথাটা ইম্পর্টেন্ট। এটা গত ক্লাসে কেউ জানি একটা কমেন্ট করেছিলেন যে ময়নামতির গান নিয়ে মনে সম্ভবত কমেন্ট করেছিলেন। তারপরে আরেকটা নাথ গীতিকার নাম পাই আমরা গোপীচন্দ্র বানানটা এরকমভাবে পাওয়া যায় গোপীচন্দ্রের। এবং গোপীচন্দ্র সন্ন্যাস, এই বইটি আপনি পাবেন, এই বইটা নিয়ে রিসার্চ। তো সেই রিসার্চের রকমারিতে এই গোপীচন্দ্র সন্ন্যাসী বইটা আছে।
এবং এটাতে লিখেছেন শুকুর মাহমুদ। শুকুর মাহমুদের নামের বানানটা দেখবেন দন্তস্ব দিয়ে পাওয়া যাচ্ছে, তালব্য দিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি যদি দন্তস্ব দিয়ে পড়েন বা তালব্য দিয়ে পড়েন, পরীক্ষা যদি কখনো আসে তাহলে এটা ঘাবড়ে যাওয়ার কোনো কারণে, দুজনে একই ব্যক্তি। তাহলে গোপীচন্দ্র বানানটা এইভাবে থাকতে পারে, গোপীচন্দ্র এইভাবে থাকতে পারে, গোপীও হতে পারে বা গোপী হতে পারে, যেভাবে হোক। তাহলে গোপীচন্দ্রের বা গোপীচন্দ্রের সন্ন্যাস কে লিখেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। ময়নামতির গান বা মানিক রাজার গান, ভবানী দাস, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি একটু আগে যে কথাগুলো বলেছি যে কি বলে মধ্যযুগের যে ব্যতিক্রমী শাখা, সেটা হচ্ছে লোকসাহিত্য, বিশেষ করে ময়মনসিংহ গীতিকা। এখানে আমি একটু আন্ডারলাইন করে রেখেছি যে মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্য হলো ময়মনসিংহ গীতিকা। তো এই ময়মনসিংহ গীতিকাগুলো এগুলো প্রকাশিত হয়েছিল, কবে প্রকাশিত হয়েছিল এই ইম্পর্টেন্ট। ময়মনসিংহ গীতিকা থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ময়মনসিংহ গীতিকা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে। ময়মনসিংহ গীতিকার যে রস, এটার আবেদন যারা লিখেছেন যে অঞ্চলের, সব কিছু মিলিয়ে বা মধ্যযুগের সাহিত্যের বাইরে গিয়ে অন্যরকম একটা বৈশিষ্ট্য, সাধারণ মানুষ নিয়ে লেখা, এবং এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে কোনো আধ্যাত্মিকতার ব্যাপার নেই, দর্শনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একেবারে জীবনের ব্যাপার আছে, প্রেমের ব্যাপার আছে, বিরহের ব্যাপার আছে, কষ্টের ব্যাপার আছে, ট্র্যাজেডি আছে। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে জীবন যাপন করি, আমাদের যে নিয়তির যে নিয়তিকে খণ্ডানো যায় না, এই ব্যাপারগুলো আছে, বিশেষ করে ট্র্যাজেডি ব্যাপারটা আছে। তো সেই ময়মনসিংহ গীতিকা কবে প্রকাশিত হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে। তবে মনে রাখা দরকার যে ময়মনসিংহের একটি পত্রিকা ছিল স্থানীয় সৌরভ, এই সৌরভে কিন্তু কিছু অংশ ময়মনসিংহ গীতিকার কিছু কিছু জিনিস প্রকাশিত হয়েছিল। এই কথাটাও পরীক্ষায় আসতে পারে, কত সালে আসতে পারে। তারপর হচ্ছে ময়মনসিংহ কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল সৌরভ, এটাও আসতে পারে। এবং এটা যে একটা ব্যতিক্রমী ধারা, এই কথাটা পরীক্ষায় আসতে পারে। এবং এটার সম্পাদক আমরা জানি দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন তিনি তো নর্মালি হয় কি, যে একজন মানুষের উপর যখন দায়িত্ব পড়ে একটা কাজের, তখন তার কিন্তু অতটা থাকে না, মানে অত সময় থাকে না সবগুলো কাজ করার জন্য। তো দীনেশচন্দ্র সেন মেনলি তিনি এটা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছেন। মানে উদ্যোগ বলতে উদ্যোগ আরেকজন নিয়েছিলেন, আশুতোষ ভট্টাচার্য, ওটা আমরা বলছি না, তিনি সম্পাদক ছিলেন। এখন কাজটা পড়েছিল সম্পাদক দীনেশচন্দ্র সেনের কাছে। এখন দীনেশচন্দ্র সেন তো আসলে অতটা সময় তিনি কোথায় যাবেন, তখন তিনি এইখানে এই চন্দ্রকুমার দেকে তিনি চাকরি দিয়েছিলেন, মানে কাজ দিয়েছিলেন যে তুমি এই ময়মনসিংহ গীতিকাগুলো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সংগ্রহ করবা, এই জন্য তোমাকে এত টাকা বেতন দেওয়া হবে। তো এই সংগ্রাহক হিসেবে কাজ করছেন মেনলি হচ্ছে চন্দ্রকুমার দে, এবং জসিমউদ্দিনও, আমাদের কবি জসিমউদ্দিন, তিনিও কিছু কাজ করে দিয়েছেন। এবং এই যে ময়মনসিংহ গীতিকা, এটা মূলত কোন অঞ্চলের রচনা? মেনলি স্থান হচ্ছে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, হবিগঞ্জের একটা আছে, হবিগঞ্জ আমরা লিখে রাখি, হবিগঞ্জের একটা আছে। দেওয়ানা মদিনা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং গ্রামের, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং বড় গ্রাম হচ্ছে বানিয়াচং। ওই বানিয়াচংয়ের দেওয়ান পরিবারের গল্প নিয়ে হচ্ছে দেওয়ানা মদিনা। ওকে, তাহলে এখানের কোন অঞ্চলের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সম্পাদককে, এটাও ইম্পর্টেন্ট। সংগ্রহকে, এটাও ইম্পর্টেন্ট। এটার শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ ময়মনসিংহ গীতিকার যে তথ্যগুলো আছে, এখান থেকে কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে এবং অনেকবার আসছে। এবং এইখানকার যে পালা বা গীতিকাগুলো যেগুলো আছে, যেগুলো গান গিয়ে গিয়ে নেচে নেচে অভিনয় করে মঞ্চে উপস্থাপন করা হতো। এবং আপনারা জানেন যে আমার যেহেতু প্রথম পোস্টিং ছিল হচ্ছে নেত্রকোনা, তো নেত্রকোনার যে মহুয়া, ট্রেনের নাম মহুয়া। নেত্রকোনা একটা ছিল, জেলা শিল্পকলা একাডেমির একটা কি বলে এটাকে অডিটোরিয়াম ছিল, ওটার নাম ছিল মহুয়া। নেত্রকোনার বিভিন্ন অনেক কিছুর নাম হচ্ছে মহুয়া। যেমন কুমিল্লার অনেক কিছুর নাম হচ্ছে ভিক্টোরিয়া। তারপরে হচ্ছে আমাদের গাজীপুরে অনেক কিছু নাম হচ্ছে কবি গোবিন্দ দাস, তার নামে অনেক কিছু আছে। তারপরে হচ্ছে অনেক জায়গায় এরকম বিখ্যাত ব্যক্তির নামে অনেক কিছু থাকে। তো নেত্রকোনা আমি দেখেছি যে মহুয়ার নামে অনেক কিছু আছে। তো এই মহুয়াপালাটা নেত্রকোনার আসলে। তো মহুয়াপালা কে লিখেছেন এটা আমরা বলেছি, দিসকানা, এবং সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে। তারপর হচ্ছে মলুয়া, এটা হচ্ছে চন্দ্রাবতী, সংগ্রাহককে এটা আমরা মানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, এই জন্য এটা ফাঁকা রেখেছি। দস্যু ক্যারামের পালা, এটা চন্দ্রাবতী লিখেছেন। তারপরে চন্দ্রাবতী ও জয়চন্দ্রের নয়নচাঁদ লিখেছেন। দেওয়ানা মদিয়া মনসুর বয়াতি, এটা ইম্পর্টেন্ট। আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে মহুয়া, তারপরে হচ্ছে দেওয়ানা মদিনা, এটা বেশি ইম্পর্টেন্ট। সবগুলোই পড়বেন, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। কমলা দিস ঈশান, তারপর হচ্ছে বাকিগুলো দেয়া আছে, জাস্ট আপনারা পড়বেন। কঙ্ক ও লীলা, এখানে বসে 4টা নাম পাওয়া যাচ্ছে, এখানে 4টা নাম পাওয়া যাচ্ছে, আপনারা 4টা নাম একটু পরে রাখতে পারেন। বাকি যেগুলো আছে, এখানে কাজল রেখা, তার এটা কী লিখেছে এটা নাম পাওয়া যাচ্ছে না। তারপরে এখানকার কাজল রেখা থেকে দেওয়ান না, ভাবনা, রূপবতী, মদন কুমার, মধুমালা, তারপরে ঈশা খা দেওয়ান, ফিরোজ খা দেওয়ান,
মনোহর খাঁ দেওয়ান, এগুলো একটারও নাম পাওয়া যাচ্ছে না যেগুলো আসলে কে লিখেছেন। বললাম না যে এই গীতিকাগুলো কিংবা এই লোকসাহিত্যগুলো হচ্ছে মুখে মুখে মানুষের মুখে মুখে গাওয়া হতো, মুখে মুখে বলা হতো, মুখে মুখে প্রচলিত ছিল, এগুলো কোনো লিখিত রূপ ছিল না, পরবর্তীতে এগুলো সংগ্রহ করা হয়েছে। সুতরাং এখানকার অনেক 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 আবিষ্কার করা যায় না এগুলো আসলে কে লিখেছে, কত বছর আগে তাও জানা যাচ্ছে না। তো এই ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা, এটা আমি এখানে অন্য কালার করে রেখেছি, নীল কালার, সেটা হচ্ছে মহুয়া। এটা দিস কানায় এটা রচনা করেছিলেন এবং এটা একটা নেত্রকোনার কাহিনী। তো এই মহুয়া কালার একটু কাহিনীটা যদি আপনাদের একটু বলি, যে এই মহুয়াটা হচ্ছে একটা বেদে, তার নাম হচ্ছে হুমরা বেদে। সে গারো পাহাড়ের হিমানি পর্বতের পাশে থাকে। তো একবার সে একটা জায়গায়তে সে যেহেতু বেদে, তার কাজ ছিল হচ্ছে মানে সাপের খেলা দেখানো। সে সাপের খেলা দেখানো, সাপ ধরতে যায়। তখন সাপ ধরতে গিয়ে একবার এক ব্রাহ্মণের একটা কন্যা, সুন্দর একটা ছোট বাচ্চা কন্যা শিশু, তাকে সে অপহরণ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে এসে তার নাম দেয় মহুয়া। তো মহুয়া যেহেতু সে নিয়ে আসছে, সে পিতৃস্নেহ অর্থাৎ হোমরা বেদে পিতৃস্নেহে সেই মহুয়াকে বড় করে এবং মহুয়াকে নাচ গান বিভিন্ন বেদেদের যেসব জিনিস আছে সব কিছু শেখায় এবং মহুয়া খুবই সুন্দরী হয়ে ওঠে। তার যখন সে যুবতী হয়ে ওঠে, তখন সেই মহুয়া এবং হোমরা বেদে তারা একবার সাপের খেলা দেখাতে যায় অন্য আরেকটা রাজ্যে, আরেক জমিদারের এখানে। সেই জমিদারের নাম হচ্ছে নদের চাঁদ। তো সেই নদের চাঁদ হচ্ছে ইয়াং জমিদার, হলেও সে কিন্তু বৃদ্ধ না। তো সেই নদের চাঁদ মহুয়াকে দেখে একেবারে প্রথম দেখায় ক্রাশ খাওয়া, যেটা বলবো প্রেমী পড়ে, মানে লাভ এট ফার্স্ট সাইট, এরকম একটা কথা আছে না, মানে প্রথম দেখাতেই যে প্রেম, এরকম প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়। এবং ওই নদের চাঁদ বললো যে আচ্ছা আপনাদের এই বনের ধারে ধারে নৌকার মানে কি বলে নদীর ধারে ধারে ঘোরার দরকার নেই, আপনাদেরকে আমি জায়গা দিচ্ছি, সেখানে আপনারা বসতি করে তোলেন। এটা মূলত জায়গা দিয়েছিল হচ্ছে নদের চাঁদ মহুয়াকে পাওয়ার জন্য আর কি, মহুয়াকে দেখার জন্য। মহুয়া সুন্দরী ছিল, নদের চাঁদ সুন্দর, মহুয়া তারা একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। তো প্রেমে পড়ে যায় যখন, তখন এটা হুমরা বেদে দেখে সে কোনোভাবে মেনে নেয় না, কারণ তার যে হুমরা বেদের একটা পালক ছেলে ছিল, তার নাম ছিল সুজন। সে চিন্তা করেছিল এই সুজনের সাথে এই মহুয়ার বিয়ে দিবে। তাছাড়া মহুয়া এই যে বেদেদের যে তাদের যে দল, সেই দলের সবচেয়ে মানে আকর্ষণীয় যদি কেউ থাকে সে হচ্ছে মহুয়া, কারণ মহুয়ার জন্যই এই তাদের যে ব্যবসাটা সেটা চলে। সুতরাং ওই নদের চাঁদের কাছে, জমিদার নদের চাঁদের কাছে যদি মহুয়াকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আর ওই হুমরা বেদীদের কী হবে। এই স্বার্থের কারণে সে চেয়েছিল তার নিজের যে ছেলে সুজন তার সাথে বিয়ে দেবে। তো এই জন্য যাতে মহুয়ার সাথে যেন নদের চাঁদের মিলন না হয়, এই জন্য রাতের আধারে হুমরা বেদে সব দলবল সহ ওই নদের চাঁদ যেই জায়গা জমি দিয়েছিল সেগুলো ছেড়ে তারা চলে যায়। তখন নদের চাঁদ তো আসলে প্রেমে পড়েছে, সে তার প্রেমিকা মহুয়াকে চায়, সেই জন্য ঘুরে ঘুরে ঘর থেকে বেরিয়ে এসে ঠিকই সে নদীর ধারে তাদেরকে পেয়ে যায়। পাওয়ার পরে তখন হুমরা বেদে একটা বিষলক্ষের একটা ছুরি সে মহুয়ার হাতে দিয়ে বলে যে ইকে যেন মেরে ফেলে, কি বলে নদের চাঁদকে মেরে ফেলে। কিন্তু মহুয়া তো নদের চাঁদকে ভালোবাসে, সে মারবে কেন? তখন সে নদের চাঁদকে নিয়ে, অর্থাৎ এইখানে আমরা দেখব যে নামটা যেরকম মহুয়ার নামে যেহেতু পালাটা, মহুয়া এখানে দেখা গেছে নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আমরা দেখি যে সিনেমাতে মেনলি হচ্ছে নায়ক হচ্ছে নায়িকাকে প্রভাবিত করে বা নায়িকাকে বাঁচায়, নায়িকাকে নিয়ে যায়, উদ্ধার করে, এরকম। কিন্তু আমরা এখানে দেখব নদের চাঁদ, এখান থেকে কিন্তু নদের চাঁদ নামে একটা বাঘ ধারাও আসে, যে নদের চাঁদ মানে হচ্ছে যে যার কোনো মানে দেখতে সুন্দর, মানে যার গায়ে কোনো শক্তি নাই, অর্থাৎ মেয়েলি স্বভাবের যেসব পুরুষের মধ্যে ওই রকম মানে হুঙ্কার নাই, এরকম মানে এক কথা হচ্ছে ওই যে প্যারিস টাইপের আর কি। আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনারা ওই ইলিয়াড থেকে যে বানানো মুভি ট্রয় মুভি আপনারা নিশ্চয়ই দেখেছেন। হেক্টরের ছোটো ভাই হচ্ছে প্যারিস, যে আসলে যুদ্ধ করতে পারে না, সে হচ্ছে প্রেমিক পুরুষ, শুধু খালি প্রেম করে এবং সে শুধু তীর চালাইতে পারে। তো ওই প্যারিস যেরকম প্রেমিক পুরুষ, আমাদের নদের চাঁদ কিন্তু এরকম প্রেমিক পুরুষ। তখন ওই আমাদের মহুয়া সে নিজের দায়িত্বে নদের চাঁদকে নিয়ে পালিয়ে চলে যায়। পালিয়ে গিয়ে এক সওদাগরের এই নৌকায় যখন আশ্রয় গ্রহণ করে, তখন মহুয়াকে দেখলেই যে কোনো পুরুষের মাথা খারাপ হয়ে যায়। মহুয়া এরকম তার রূপ, লাবণ্য, সৌন্দর্য। তো ওই যে সওদাগর আবার তখন আমাদের যে নদের চাঁদ আছে, সে এই পরিমাণে দুর্বল, তাকে ওই নৌকা থেকে ফেলে দেয়। কারণ সওদাগরের লোভ পড়েছে
মহুয়ার ওপর। তো মহুয়া তখন খুব ছল চাতুরি করে তার এখানে এই কি বলে বিষ থাকে, সে এই সওদাগরকে বিষ দিয়ে সে এখান থেকে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে সে উপরে উঠে একটা মন্দিরে গিয়ে আশ্রয় নেয় এবং গিয়ে দেখে যে সেই মন্দিরে এই আমাদের নদের চাঁদ সে মরে নাই, সেই মন্দিরে সেও আশ্রয় পেয়েছে। তো মন্দিরে ওখানে একজন সন্ন্যাসী থাকে, তো সেই সন্ন্যাসী আবার মহুয়াকে দেখে সে খুবই মহুয়ার প্রেমে পড়ে যায় এবং সন্ন্যাসী মহুয়াকে পেতে চায়। তখন মহুয়া বলে, শর্ত দেয় যে তুমি যদি নদের চাঁদকে করতে পারো, সুস্থ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে তোমার প্রস্তাবে রাজি আছি। প্রস্তাব বলতে মানে দেহগত মিলনের প্রস্তাব। তখন সন্ন্যাসী যখন এই নদের চাঁদকে ভালো করে দেয়, তখন ওই সন্ন্যাসীকে ফাঁকি দিয়ে, চোখে ফাঁকি দিয়ে, ধুলো দিয়ে মহুয়া একে নিয়ে নদের চাঁদকে নিয়ে আবারও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা একটা নদীর ধারে বনের মধ্যে গিয়ে বসবাস করতে থাকে। আর ইতিমধ্যে যে হুমরা বেদে সেও বসেনি, সেও অনেক খোঁজ খবর নিচ্ছে যে কোথায় গেল কোথায় গেল। একটা সময় মহুয়া এবং নদের চাঁদকে একটা বনের মধ্যে পাওয়া যায়। পাওয়ার পরে সে গিয়ে আবারও সেই মহুয়ার হাতে ওই ছুরিটা দেয়, বিষের ছুরিটা দেয়, বলে যে তুমি ইয়াকে হত্যা করো, নদের চাঁদকে হত্যা করো, নইলে আমরাই মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার। তখন মহুয়া এত এত দুঃখ কষ্ট, তার নিজের শরীর, তার নিজের উপর, নিয়তির উপর, নিজের ভাগ্যের উপর এই পরিমাণ তার ঘৃণা, কষ্ট, দুঃখ, বেদনা, এই পরিমাণ তার কী বলে অভিমান আসে যে সেই ছুরিটি সে তার নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে সে আত্মহত্যা করে। এবং এইটা দেখে আবার হুমরা বেদে অনেক চিৎকার চেঁচামেচি করে, এবং হুমরা বেদের যারা লোক ছিল, সুজন বন্য যারা ছিল, এরা একে মেরে ফেলে, নদের চাঁদকে মেরে ফেলে, এবং তাদের দুইজনকে একসাথে মাটি চাপা দিয়ে অনেক কান্নাকাটি করে হচ্ছে আমাদের হুমরা বেদে। এই যে ট্রাজেডির মধ্য দিয়ে মানে এটা আমরা শেক্সপিয়রীয় ট্র্যাজেডি বলতে পারি। শেক্সপিয়রীয় ট্র্যাজেডি হচ্ছে, ট্র্যাজেডি দুই প্রকার, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, একটা হচ্ছে শেক্সপিয়র ট্র্যাজেডি। শেক্সপিয়র যে ট্র্যাজেডি জন্ম দিয়েছিলেন, সেখানে দেখা গেল যে সামান্য ভুলের কারণে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলোর মৃত্যু ঘটে। আবার দেখা গেল যে গ্রিক ট্র্যাজেডি যেটা আছে, ধরেন ইদিপাস, সেখানে দেখা গেল যে নিয়তির কারণে মানুষ জীবিত থেকেও মৃত্যুর চেয়ে বেশি যদি যন্ত্রণা ভোগ করে, সেটাকে বলা হচ্ছে আপনার গ্রিক ট্র্যাজেডি। তো আমরা এখানে যদি দেখি, এখানে আমরা গ্রিক ট্র্যাজেডি এবং কি বলে ওটাকে শেক্সপিয়র ট্র্যাজেডি দুইটারই একটা সমন্বয় দেখতে পাই। কারণ আমরা দেখলাম যে নিয়তির কারণে মহুয়ার জীবনে এরকম দুঃখ নেমে আসলো, এটাকে গ্রিক ট্র্যাজেডির মধ্যে ফেলতে পারি। আবার ওই যে মৃত্যু যে অনিবার্য, মারা গেছে, এই ব্যাপারটা আবার শেক্সপিয়র ট্র্যাজেডির মধ্যে আমরা ফেলতে পারি। এই ছিল আমাদের মোটামুটি কাহিনী। তো কাহিনীটাকে আপনারা বুঝতে পেরেছেন, এবং এইখানের কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, যেমন 6 মাসের শিশু কন্যা পরমা সুন্দরী, এটা কিন্তু গান গিয়ে বলা হতো, 6 মাসের শিশু কন্যা পরমা সুন্দরী, রাত্রি নিশাকালে হুমরা তার করলো চুরি, এরকম আর কি। হ্যাঁ, পুঁথি পড়ে যেভাবে সেভাবে। তো ওই যে আমাদের একটা গান ভাইরাল হয়েছিল মনে হয় 1-2 বছর আগে, এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছিল। তো সেই গানের মধ্যে আমরা দেখতে পেলাম যে সেই গানের মধ্যে এরকম ছিল, গানটা আমি ভুলে গেছি, এই গানটাকে তো এইখান থেকে নেওয়া হয়েছিল যে কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হ গহীন গাং আমি ডুবা মরি। সর্বতমঙ্গল না কি জানি গানের নাম জানি, ভুলে গেছি। এটা ক্যাচাল হয়েছিল আর কি গানটা নিয়ে, যে কে কার কাছ থেকে লিরিক চুরি করেছে, এরকম একটা অভিযোগ ছিল সম্ভবত। তো এটা মূলত আসলে এই লোকজয়া থেকে নেওয়া। ওই গানটা গিয়েছিল চঞ্চল চৌধুরী আর হচ্ছে শাওন সম্ভবত। হ্যাঁ, তো ওই মহুয়া তাদের সাথে যখন দেখা হয়েছিল, তখন মহুয়া বলছিল যে লজ্জা না নীলজ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জলে ডুব্বা মর। তখন নদচাঁদ বলছিল, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হ গহীন গাং আমি ডুব্বা মরি। মানে কি যে রোমান্টিক একটা লাইনটা এটা, যে তুমি হ গহীন গান আমি ডুব্বা মরি। এইটা নিয়ে ওই যে শাওন এবং একটা গান গিয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার কাহিনী। সর্বতমঙ্গল রাধে, হ্যাঁ, সর্বতমঙ্গল রাধে গানটা। আপনারা কি এই কাহিনীটা বুঝতে পেরেছেন? আমি কি খুব দ্রুত বলে ফেলেছি? মানে এই লাইনটা আমার ভীষণ ভালো লাগে, এই কয়েকটা লাইন। আর সর্বতমঙ্গল রাধে গানটাও কিন্তু সুন্দর। ক্লাস চালু হলে নোটিফিকেশন আসছে না লাস্ট কয়েকটা ক্লাস ধরে। আচ্ছা, এটা কেন আসছে না?
আপনার এখানে মনে হয় নোটিফিকেশন অফ করা আছে, এমন হতে পারে। ওকে, তাহলে আমরা মৌলুয়াতে চলে যাই। পরে মৌলুয়া তো অত ইম্পর্টেন্ট না, মৌলুয়ার এটা কে লিখেছে এটা নাম ওরকমভাবে পাওয়া যায় না, তবে এটার যে ইটা আছে সূচনাতে চন্দ্রাবতীর নাম লেখা আছে, তারপর আমরা চন্দ্রাবতী নামই চিনবো যে মৌলুয়া লিখেছে চন্দ্রাবতী। তো মৌলুয়াপালা চন্দ্রাবতী এটা মেয়ে আমরা জানি। তো কাহিনী ব্যাপারটা হচ্ছে যে মৌলুয়ার হচ্ছে 7 ভাই, মৌলুয়ার 7 ভাই। তো এই মৌলুয়া যখন জল আনতে যায় ঘাটে, তখন এই চান্দ বিনোদ নামে একজন ব্যক্তি, তার সাথে তাদের হয়, প্রণয়ে লিপ্ত হয়। তো চান্দ বিনোদ ছিল গরিব আর কি, গরিব। এখন বিয়ের প্রস্তাব যখন দেয় মৌলুয়াকে, মৌলুয়ার বাবা হীরাধর, আচ্ছা নামগুলো না বলি, জাস্ট নাম বাবা মা দিয়ে বলি, তাহলে গল্প না দ্রুত এগোবে। তখন এই মৌলুয়া যেটা করলো, মৌলুয়ার বাবা যেটা করলো যে চান্দ বিনোদ তো আসলে ওর অত টাকা পয়সা নাই, এর কাছে বিয়ে দিব না। পরে চান্দপুরে বিদেশ যায়, মানে এটা একেবারে গ্রামে যেটা হয় আর কি, বিদেশ যায়, বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করলে তারপরে তার কাছে বিয়ে দিতে রাজি হয়। তো বিয়ে দিতে যখন রাজি হয়, তখন যে বিয়ে পড়ায় যে কাজী, এই কাজী তো দেখে যে মৌলুয়া এত সুন্দর, এখন ওই কাজের লোভ পড়েছে এই মৌলুয়ার উপর। তখন আমাদের যে আছে মানে কি বলে জামাই, মানে কি বলে নাম কি, চান্দ বিনোদ তখন আবার মৌলুয়াকে রেখে সে আবার যখন যায়, বিদেশে যায়, বিদেশে গেলে এই কাজীর একেবারে দৃষ্টি পড়ে, কুদৃষ্টি পড়ে, এবং কাজী এই মৌলুয়াকে ভুলিয়ে বালিয়ে করে সেই এক দেওয়ানের কাছে নিয়ে যায়, এই একে ভোগ করবে। তো দেওয়ান একে দেখে কি বলে, এই মৌলুয়াকে দেখে দেওয়ান নিজেই তার ভোগ করার বাসনা জন্ম নেয়। তখন দেওয়ান বলে, তখন মৌলুয়া এখানে চালাকি করে বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কাজই কিন্তু আমাকে অনেক ঝামেলা করছে, আগে কাজীকে আপনার কিছু একটা করতে হবে, শায়েস্তা করতে হবে। তখন ওই কাজীকে দিয়ে দেওয়ানকে দিয়ে কাজীকে শায়েস্তা করে। এদিক দিয়ে সে মৌলুয়া আবার তার 5 ভাইয়ের কাছে চিঠি লেখে, 5 ভাই এসে কী করে উদ্ধার করে। তো উদ্ধার করলে তখন মৌলুয়াকে আবার উদ্ধার করলে তখন তার সতীত্বের কথা বলে, কারণ এই কাজী উঠায় নিয়ে গেছে, তারপর হচ্ছে দেওয়ানের কাছে ছিল, নিশ্চয়ই তার সতীত্বের কোনো সমস্যা আছে, তার সতীত্ব হরণ করা হয়ে গেছে, ওই যে সীতাকে যেটা মনে করা হতো এরকম আর কি। তো তখন সে কি করবে আর, তখন সে আবার আরেকটা বিয়ে করে, অর্থাৎ চান্দবিনী তার একটা বিয়ে করে, কারণ যেহেতু মৌলুয়ার বিরুদ্ধে এরকম সতীত্বের প্রশ্ন উঠেছে। আরেকটা বিয়ে করার পরে এদিকে আমার মৌলুয়া একেবারে চাকরানির মতো থাকতে থাকে। একদিন চান্দ বিনোদ সে শিকার করতে গিয়েছিল, ওখানে গিয়ে তাকে সাপে দংশন করে। পরে ওইখানে সতী নারী যদি থাকে, তাহলে সতী নারী থাকলে এই বিষ থেকে রক্ষা পাবে। তখন ওই মৌলুয়ার সতীত্বের কারণে বিষ থেকে রক্ষা পায় হচ্ছে কি বলে নাম কি তার, চান্দ বিনোদ। এই ছিল মোটামুটি একটা কাহিনী। তো এরকম যখন হয়, তারপরেও তাকে সমাজের মানুষ তাকে কী করে মেনে নেয় না, এবং এই দুঃখে সে নদীতে কি করে ডুবে আত্মহত্যা করে। তো এই ছিল মোটামুটি কাহিনী। এটা অতটা না, মানে অতটা চমকপ্রদ কাহিনী না, কিন্তু ওই ময়মনসিংহ গীতিকাগুলো দেখবেন নারী কেন্দ্রিক, এবং নারীরা প্রতারিত হচ্ছে, এবং নারীরা সংগ্রামী নারীদের একটা ব্যাপার এখানে আছে। কাজল রেখা, তো এই কাজল রেখা এটা পালা না, এটা অনেকটা পদ্য এবং গল্প আকারে রেখা রূপকথা। এটা ওই পালা বলতে অর্থাৎ মহুয়া মৌলুয়া যেরকম পালা আছে, এটার মধ্যে অনেক রূপকথার মতো মানে অলৌকিক ব্যাপার আছে। তো সেই কাহিনীটার মধ্যে সে ধনেশ্বর নামের এক সওদাগর, সে ভটিয়াল মল্লকে বসবাস করে, এবং তার এক কন্যা, তার নাম হচ্ছে কাজল রেখা। তো এদের বাড়িতে হুট করে একটা, এবং ওই কাজল রেখার একটা ভাই আছে, তার নাম হচ্ছে রত্নেশ্বর। তো রত্নেশ্বর, ধনেশ্বরের পুত্র হচ্ছে রত্নেশ্বর, এবং ধনেশ্বরের মেয়ে হচ্ছে কাজল রেখা। একটা সন্ন্যাসী এসে এই ধনেশ্বরকে একটা দেয়, আংটি দেয়, এবং একটা শুক পাখি দেয়। তো শুক পাখি দেয় এবং একটা আংটি দেয়। তখন শুক পাখি বলে যে তুমি এই আংটিটা বিক্রি করে ব্যবসা করো। তো আংটি বিক্রি করে যখন ব্যবসা করা শুরু করে, তখন তারা অনেক ধন দৌলত হয়, যে ধন দৌলত তার একসময় হারিয়ে গিয়েছিল, সর্বশান্ত হয়ে গিয়েছিল। তো সেই মানে এই যে বাজি খেলে সে সর্বশান্ত হয়ে গেছিলো, সেগুলো সে আবারও ফেরত পায়। তো ফেরত পাওয়ার পরে এখানে শুক পাখি একটা কথা একে বলে, ধনেশ্বরকে বলে যে তোমার মেয়ে যে আছে কাজল রেখা আছে, তার সাথে একটা মৃত রাজপুত্রের সাথে বিয়ে হবে। তখন এই কাজল রেখাকে নিয়ে তার বাবা ধনেশ্বর সে একটা মন্দিরের কাছে যায়। তো মন্দিরের কাছে গিয়ে কাজল রেখাকে রেখে সে মন্দিরে একটু ঘাটে যায়, জলের দিকে যায়। যাওয়ার পরে তো কাজল রেখা
অভ্যাসবশত ওখানে একটা ছিল, কি বলে মন্দির ছিল, সেই মন্দিরের ভিতরে চলে যায়। চলে গেলেই দরজাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে দেখে ওখানে একটা একটা পড়ে রয়েছে, কি বলে একটা রাজকুমার, এবং তার শরীরে সারা শরীরে সূচ গাঁথা আছে, সূচ মানে সুই আর কি, সূচ গাঁথা আছে। এবং তখন ওই যে সন্ন্যাসী এসে আংটি এবং শোক পাখি দিয়েছিল, যে সেই সন্ন্যাসী আবার আসছে, এসে বলতেছে যে এই যে মৃত যে রাজকুমার এটাই তোমার স্বামী। তখন ওই ধনেশ্বর বুঝতে পেরেছে যে এইটা তার মেয়ের কপালে লেখা আছে। তখন ধনেশ্বর চলে যায়। চলে যাওয়ার পরে তখন ওই সন্ন্যাসীটা কাজল রেখাকে বলে যে এই যে আছে রাজপুত্র আছে, এই রাজপুত্রের শরীরে যে সুইগুলো আছে এগুলো তুমি একটা একটা করে সব তুলবা। তোলার পরে সর্বশেষ তুলবা হচ্ছে তোমার চোখের যে সুস্থ আছে এটা তুলবা। তোলার পরে এই যে একটা পাতা আছে, এই পাতার রস তুমি চোখে লাগিয়ে দেবা। চোখে লাগিয়ে দিলে রাজকুমার জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে গেলে তুমি তোমার নিজের পরিচয় তুমি দিও না, যে তোমার বাবা হচ্ছে ধনেশ্বর, তোমার ভাই হচ্ছে রত্নেশ্বর, এরকম কোনো পরিচয় দিও না। তোমার বাড়ি কোথায় এটা তোমার বলার দরকার নাই। যা বলার দরকার এই শুক পাখি বলবে। তখন আমাদের যে কাজল রেখা সেই ঘাটে যায়, ঘাটে গিয়ে স্নান করে আসে। স্নান করে আসার সময় সে একটা দাসী পায়, সে দাসীকে কিনে নিয়ে আসে। তো দাসীকে কিনে নিয়ে আসে এবং দাসীকে সে আপন মনে করে তার এই যে ঘটনাগুলো আছে রাজকুমার সঙ্গত, রাজকুমার যে তার স্বামী, এবং ওই চোখ থেকে যে এটা তুলতে হবে এবং পাতা রস দিতে হবে, এই সব কাহিনিগুলো যখন বলে, তখন ওই দাসীটা ছিল দুষ্ট। সেই কাজল রেখার আগে গিয়ে ওই রাজকুমারের চোখ থেকে সেই সুস্থতা তুলে ফেলে এবং ওই কি বলে এটাকে পাতার রসটা দেয়। পাতার রসটা দিলে তো রাজকুমার জেগে ওঠে। যেগুলোটা রাজকুমার বলে নিজেকে সে পরিচয় দেয়, কি বলে এরকম রাজকুমারী পরিচয় দেয়, এবং তাদের মধ্যে বিয়ে হয়। আর ওই যে কাজল রেখাকে বলে যে এইটা হচ্ছে আমার চাকরানি, অর্থাৎ চাকরানি কাজল রেখা সেজে কাজল রেখাকে বলছে যে এটা আমার দাসী বা চাকরানি। তখন এই দুইজনকে অর্থাৎ ইউরোপী কি বলে দাসীরূপী যে কাজল রেখা, সে দাসীকে নিয়ে আর মেন যে কাজল রেখা তাদের দুজনকে নিয়ে ওই রাজকুমার চলে যায় তাদের নিজের যে রাজ্যে, সেখানে চলে যায়। সেখানে চলে যাওয়ার পরে রাজকুমার বুঝতে পারে যে আচার আচরণ বুঝতে পারে যে মানে দাসী যে এর আচরণ তো একদম দাসীদের মতো। আর এইদিকে আবার যে কাজল রেখা যে দাসী সেজে আছে তার আচরণ আবার একেবারে খুব সম্ভ্রান্ত পরিবারের মতো এরকম। তখন তার খুব সন্দেহ হয় এবং এইটা এই দাসী বুঝতে পারে। তখন সে আবারও ষড়যন্ত্র এরকমভাবে শুরু করে যে এই যে রাজপুত্র আছে, রাজপুত্রর যে বন্ধু আছে, বন্ধুর সাথে এই কাজল রেখা রাত্রি যাপন করেছে, এরকম একটা অভিযোগের ফলে কাজল রেখাকে আবারও বনবাসে এক দ্বীপের মধ্যে দিয়ে আসা হয়। তো দ্বীপের মধ্যে যখন দিয়ে আসা, ওই দ্বীপের পাশ দিয়ে নৌকা দিয়ে যাচ্ছিল হচ্ছে কাজল রেখার ছোট ভাই রত্নেশ্বর। যখন মানে কাজল রেখা যখন চলে আসে, রত্নেশ্বর তখন ছোট ছিল। এখন ভাই বোন একজন আরেকজনকে চেনে না। তো ওই কাজল রেখা এত সুন্দর ছিল, রত্নেশ্বর দেখে সে খুবই খুশি হয় এবং তার নৌকার মধ্যে তুলে নেয় এবং সে এটাকে তখন তো সে জানে না এটা তার বোন, সে তাকে বিয়ে করতে চায়। তো বিয়ে করতে যখন যাবে তখন কিন্তু ওই যে শুক পাখিটা আছে, শুক পাখি বলছে যে এই কাজল রেখার পরিচয় শুক পাখি দেবে। তখন সে সমস্ত এলাকার যত সওদাগর, যত রাজকুমার, যত সবাইকে দাওয়াত করেছে যে এই শুক পাখি এই মেয়েটার জীবন বৃত্তান্ত বলা হবে এবং এই মেয়েটার সাথে রত্নেশ্বরের বিয়ে হবে। তখন শুক পাখি যখন বলা শুরু করে তার বাবার নাম এই, ভাইয়ের নামে এইখান থেকে আসছে, তখন রত্নেশ্বর দেখে আরে এটা তো তার ওই হারিয়ে যাওয়া ওই বোন, ভাই বোনের পরিচয় হয়। এবং ওই যে আছে দাসীটা আছে, দাসীটাকে রাজকুমারও তার নিজের ভুল বুঝতে পারে, দাসীটাকে জীবন্ত কবর দেওয়া হয় এবং এইভাবে মিলনের মধ্য দিয়ে এই কাজল রেখাটা শেষ হয়েছে। সবগুলোর গল্পটা আমি একটু করে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর কি। দেওয়ানা মদিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং গ্রামের দেওয়ান পরিবার কি এখন আছে কিনা কে জানে, যারা হবিগঞ্জ বাড়ি তারা কি আপনারা একটু বলতে পারবেন? নেটটা কি আমার নেট স্লো নাকি আপনাদের নেট স্লো? কে গান শুনতে চেয়েছেন? কেউ একজন গানও শুনতে চেয়েছেন? আমি খুব বেশি গান পারি না। ও শামীম ফেরদৌস তুহিন আমার ইন্টার স্টুডেন্ট, সে রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করেছে এখন, আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিল তুহিন তোমাদের ক্লাসে কি আমি কখনো গান গিয়েছি? মনে হয় গিয়েছিলাম। আচ্ছা, নেট স্লো যে বলছেন, কোথায় 37 হয়ে গিয়েছে?
আমার এখানে নেট আছে, আমার এখানে নেটের প্রবলেম তো হচ্ছে না, সম্ভবত আপনি যিনি দেখছেন ওনার এখানে হয়তো নেটের প্রবলেম থাকতে পারে। ওকে, দেওয়ান আমাদের এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বানিয়াচং গ্রামের মধ্যে এখন ওই দেওয়ান পরিবারটা আছে কিনা। তো ওই বানিয়াচংয়ের হবিগঞ্জের দেওয়ান পরিবারের কাহিনী নিয়ে এটা লেখা, এটা মনসুর বয়াতে লিখেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, দেওয়ানা মদিনা, তো দেওয়ানা মদিনা এটা অনার্সে পাঠ্য থাকে, আমাদের পাঠ্য ছিল। এটা কাহিনীটা ছিল যে দেওয়ান পরিবারের সোনাফর দেওয়ানের দুই পুত্র আছে, একটা হচ্ছে আলাল এবং দুলাল, এবং এটা দেখবেন নাটক হিসেবে মানে যাত্রা হিসেবে এটা অনেক বেশি পপুলার। যাত্রা হিসেবে দেখবেন এই আপন দুলাল যাত্রা হিসেবে খুবই পপুলার। বা আমি আমার ছোটোকালে আমি কিন্তু যাত্রা হিসেবে আমি আমার এলাকায় এই আপন দুলাল এটাকে, আর ওই দেওয়ানা মদিনা বলে না, বলে আপন দুলালের কাহিনী আর কি বলে, এরকমভাবে পরিচিত আছে। তো সেই আপন দুলালটাকে আমরা দেখেছিলাম। আপন দুলাল হচ্ছে দুই ভাই, এবং আপন দুলাল নিয়ে সম্ভবত ইর পপ সম্রাট আজম খান মনে কোনো গান আছে, আপনের ভাই দুলাল, আলালের ভাই দুলাল, ও না, ওটা মনে হয় আপন দুলালের কথা বলতেছি, এটা হচ্ছে আলাল দুলাল, আলালের ভাই দুলাল বলে এরকম কোনো গান আছে মনে আছে। যাক, তো এই আলাল দুলাল মা মারা যায় আর কি। তো মা মারা গেলে সে আলাল এবং দুলালের যে মা মৃত্যুর আগে তার হাজব্যান্ডকে অর্থাৎ সোনাফরকে বলে, খুব অনুরোধ করে যে তুমি কোনো বিয়ে করো না, বিয়ে করলে আমার আলাল এবং দুলালের খুব ক্ষতি হবে। কিন্তু সংসার সামলানোর কারণে পুরুষ মানুষ আসলে এই কথাটাই বলার পরে সে বিয়ে করে, বিয়ে করার পরে প্রথমে খুব ভালো মানুষই দেখায় এবং আলাল দুলালকে খুব কাছে টেনে নেয়, কিন্তু তার ভিতরে ছিল খুব শয়তানি আর কি, সৎমা। তখন এই মানে আলাল এবং দুলালকে যাতে মেরে ফেলে এই জন্য এই জল্লাদকে টাকা পয়সা দেয়। তো জল্লাদের খুব মায়া হয়, সে জল্লাদ না করে না মেরে এক সওদাগর, এখানে দেখাচ্ছেন কোথায় লেখা আছে, এই যে সওদাগরের নৌকায় তুলে দেয়, এই সওদাগরের নৌকায় তুলে দেয়। এই সওদাগর গিয়ে আবার যে ইরাধন ব্যাপারী একজন আছে, এই ইরাধন ব্যাপারী, এটা নামটা মনে রাখবেন, ইরাধন ব্যাপারীর নামটা মনে রাখবেন। তো ইরাধন ব্যাপারীর কাছে এই দুজনকে কাছে বিক্রি করে দেয়। সেইখান থেকে মানে সেখানে গিয়ে তারা আসলে যে রাখালের কাজ করে। তো একদিন গাছের নিচে আলালকে পেয়ে এই দেওয়ান সেকান্দার, এখান থেকে দেওয়ানটা আসছে আর কি, দেওয়ান সেকান্দার এই আলালকে নিয়ে যায়, আলাল কেঁপে দেওয়ান সেখানে তাকে নিয়ে যায়। তারপরে হচ্ছে আলাল গিয়ে ওই বাড়িতে গিয়ে বিভিন্ন কাজ করে, কিন্তু কোনো মাইনে নেয় না। সে বলে যে 12 বছর পরে, আলাল বলে যে 12 বছর পরে তা আপনাকে মাইনে দেবেন বা আমি যা চাই তা দেবেন। তো 12 বছর যখন হয়ে যাওয়ার পরে সে 500 মানুষ চায় এবং 200 ফৌজ চায়, কারণ ওই যে তার যে সৎ মাতা বানিয়াচং থেকে তাদেরকে বের করে দিয়েছে, সেইখানে গিয়ে তার যে পিতৃভূমি সে সেটা উদ্ধার করবে। এবং 12 বছর পরে সে এই মানুষ এবং একে নিয়ে কি বলে, মানুষ এবং ফৌজ নিয়ে গিয়ে তার যে ভূমি এগুলো সে উদ্ধার করে, যদিও তার মা অনেক চেষ্টা করে বাধা দেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপরে এটা উদ্ধার করার পরে তারা দুলালের সন্তানে বের হয়, দুলালের সন্তানে বের পরে দুলাল এসে বলে যে আমরা তো এখন আমাদের সম্পত্তি যা আছে ভূমি এগুলো সব উদ্ধার করে ফেলেছি, তো তুমি করো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু এদিকে আবার দুলাল কি করেছে, দুলাল ও যেখানে আশ্রয় নিয়েছিল ইরাধন ব্যাপারী, সেই ইরাধন ব্যাপারীর মেয়ে মদিনার সঙ্গে, যে দেওয়ানা মদিনা কিন্তু এখান থেকে আসছে মদিনা, ইরাধন ব্যাপারী মদিনার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং সুরুজ নামে তার একটা ছেলে হয়েছিল, সুরুজ নামে। এখন দুলাল বলছে যে না, আমি যাব না, আমার তো এখানে আমি ইরাধন ব্যাপারীর যে মেয়ে মদিনাকে বিয়ে করেছে, আমার সুরুজ নামে একটা ছেলে সন্তান হয়েছে, এদেরকে ফেলে সংসার ফেলে আমি যাব না। কিন্তু এইখানে আবার তার ভাই যে আলাল, সে এসে অনেক লোভ দেখায় যে আমাদের এই হবে এবং তুমি নতুন করে বিয়ে করতে পারবা। ওই যে সেকান্দার দেওয়ান আছে, সেই সেকান্দার দেওয়ানের মেয়ে আছে দুইটা, একটা নাম হচ্ছে মমিনা, একটা নাম হচ্ছে আমিনা, যে মমিনা এবং আমিনাকে আমরা দুই ভাই বিয়ে করব। তো ভাই যখন এরকম করে লোভে পড়ে আমাদের কি বলে দুলাল আলালের সাথে চলে যাওয়ার পরে তখন মদিনাকে তালাকের একটা কাগজ দিয়ে দেয়। মদিনা কোনোভাবেই এটা বিশ্বাস করে না। তখন সে তার মদিনার ছোটো ভাই এবং তার নিজের ছেলে সুরুজ অর্থাৎ মামু ভাইগনা, তারা দুইজন দুলালের কাছে যায়, কিন্তু দুলাল কোনোভাবেই ফিরে আসে না। তখন এই কষ্ট পেয়ে আমাদের মদিনা আসলে মারা যায় এবং তার মারা যাওয়ার এই খবরটা যখন শুনে এই আমাদের দুলাল, তখন সে নিজেও এখানে চলে আসে এবং তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করে এবং সেই অনুশোচনা কাজ করে দুলালের বিভাগী হয়ে মদিনার কবরের কাছে পুরো ঘর বেঁধে থাকতে থাকে। এ হলো কাহিনী। তো এইভাবে আমরা মোটামুটি কাহিনীটা জানলে হয়তো আপনাদের মজা লাগছে কিনা জানি না, আমি বলে দিচ্ছি আর কি আমার মতো। তারপর হচ্ছে কঙ্ক এবং লীলা। এটাও এই নারী পুরুষের সব হচ্ছে প্রেম সংক্রান্ত এবং সবগুলো বিচ্ছেদ, প্রেম সংক্রান্ত এবং সবগুলো হচ্ছে
বিচ্ছেদ বা ট্রাজেডি হচ্ছে মেন, এখানকার করুণ রসটা হচ্ছে মেন। তো এখানকার যে কঙ্ক এবং লীলা, এবং এটার 4 জনের নাম পাওয়া যায়, এরা 4 জন লিখেছে বলছে দামোদর দাস, তারপর হচ্ছে রঘুসূত, শ্রীনাথ বেনিয়া, তারপর হচ্ছে নয়াচাঁদ ঘোষ, এদের নাম পাওয়া যাচ্ছে। এরা নাকি এটা লিখছে এবং এটা 23 খণ্ডে পাওয়া যাচ্ছে। এবং এখানকার যে নায়ক এবং নায়িকা একটা হচ্ছে কঙ্ক এবং লীলা। তো এই কঙ্কর তার ভাগ্য খুব খারাপ, সে তার বাবা মা মারা যায়, তারপর সে আরেকজনের কাছে আশ্রয় নেয়, সেও মারা যায়, তারপর আরেকজনের কাছে আশ্রয় নেয়, সেইখানকার আবার তার মহিলা গায়ত্রী, সেও মারা যায়। তখন এই যে ব্রাহ্মণ যে গর্গ, এই গর্গর সাথে, গর্গের কাছে সে বড় হতে থাকে, এবং এই গর্গর সে মানে এই যে কঙ্কর ভাগ্য খুব খারাপ থাকে, সে যার আশ্রয়ে যায় সেই মারা যায়, এবং শেষ পর্যন্ত তার আশ্রয় পায় হচ্ছে ব্রাহ্মণ গর্গ। তো এই গর্গের আবার একটা থাকে, একটা মেয়ে থাকে, তার নাম হচ্ছে লীলা। তো লীলা এবং এই কঙ্ক একসাথে বড় হতে থাকে, এবং তারা দুইজনই সব কিছুতে রূপে গুণে, রূপে লাবণ্যে, বুদ্ধিমত্তায় অনেক 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 ব্যাপক। তো একটা সময় তারা যখন অনেকটা বড় হয়ে ওঠে, তখন এখানে একটা সন্ন্যাসী আসে। তো সেই সন্ন্যাসী এসে বলে যে এই কঙ্কের মধ্যে কবিত্ব শক্তি আছে। এই যে কঙ্কের মধ্যে কি আছে? কবিত্ব শক্তি আছে। এবং কঙ্ক গোপনে গিয়ে, সন্ন্যাসী না, পীর আর কি, কঙ্ক গিয়ে গোপনে গিয়ে পীরের সাথে যে দেখা করে, এবং এই দিকে কিন্তু কঙ্ক এবং লীলা কিন্তু অনেকটা বড় হয়ে উঠেছে। তখন গ্রামের মানুষ বা ওই অঞ্চলের মানুষ প্রচার করে যে কঙ্ক এবং লীলা, এদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, একটা বাজে সম্পর্ক আছে। এটা শোনার পরে যে ব্রাহ্মণ, সে তো আসলে ধার্মিক, সে এটা মেনে নিতে পারে না, এবং সেই কঙ্ককে হত্যা করার জন্য সে বিষ দেয়। তো বিষ দিলে কিন্তু এইটা মানে লীলার বুদ্ধিমত্তায় আমাদের কঙ্ক বেঁচে যায়, এবং সে ওই অঞ্চল মানে গ্রাম ছাড়া হয় আর কি, মানে অঞ্চল ছাড়া হয়। সে খবর আসে যে নদীতে পড়ে কঙ্ক মারা গিয়েছে, এই খবরটা যখন আসে, এদিকে আবার যে ব্রাহ্মণ আছে গর্গ, সে স্বপ্নাদৃষ্ট পায় যে আসলে ওই কঙ্ক এবং লীলা তারা হচ্ছে নিষ্পাপ, তাদের মধ্যে কোনো অবৈধ বা বাজে কোনো সম্পর্ক নেই। তখন ওই গর্গ খুব আফসোস করে, যেহেতু সে মানে কি পিতৃস্নেহে এই কঙ্ককে বড় করেছে। এদিকে আবার খবর আসে যে কঙ্ক নদীর জলে ডুবে মারা গিয়েছে। এই কথা শুনে আমাদের লীলাও মারা যায়। লীলা দেহত্যাগ করে, মানে এক কথায় সুইসাইড করে। তো দেহত্যাগ করার পরে আবারও হচ্ছে আসে, কি বলে, দেখে যে কঙ্ক মারা যায় নাই, কঙ্ক আসলে মারা যায় নাই। কঙ্ক এসে দেখে যে লীলা মারা গেছে। এটা ওই যে মনপুরা মুভি আছে না, মনপুরা মুভি সম্ভবত এখান থেকে নেওয়া হয়েছে। মনপুরা মুভিতে দেখা যাচ্ছে না, ওই যে চঞ্চল চৌধুরী বলছে যে চঞ্চল চৌধুরী নাকি মারা গিয়েছে বা হয়েছে। তো এইটা শোনার পরে আবার ওই যে ওই নায়িকার নাম কি ছিল, ওইটা মারা যায়, বিষ খায়, অনেকটা এরকম কাহিনী আর কি। তো কঙ্ক মারা যায় নাই। পরে কঙ্ক যখন ফেরত এসে দেখে যে আসলে লীলা তো আসলে মৃত্যুবরণ করেছে। তখন গর্গ এবং কঙ্ক তারা সংসার ত্যাগ করে নীলাচলে, অর্থাৎ ধর্মীয় স্থান যে নীলাচল, সে নীলাচলে গমন করে। এই হলো মোটামুটি কাহিনী। প্রত্যেকটা কাহিনী হচ্ছে একটা বিয়োগান্তক কাহিনী, একটা ট্র্যাজেডি। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি পূর্ববঙ্গ, পূর্ব না মানে ময়মনসিংহ গীতিকার যে মেন যে পালাগুলো আছে, মেন যে কাহিনীগুলো আছে, সেগুলো আপনাদেরকে আমি একটু কাহিনীগুলো বলে শুনলাম। তারপর হচ্ছে আমাদের পূর্ববঙ্গ গীতিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষার প্রশ্ন খুব বেশি একটা আসে নাই। তো এই পূর্ববঙ্গের গীতিকা আমরা দেখব যে এটা হচ্ছে 1626 খ্রিস্টাব্দে পূর্ব গীতিকা নামে 3 খণ্ডে কলকাতা থেকে এটা প্রকাশিত হয়েছিল। এবং পূর্ব গীতিকা বলতে আমরা কি বুঝি, এটা কোন অঞ্চলের? এই অঞ্চলটা ইম্পর্টেন্ট হচ্ছে নোয়াখালী এবং চট্টগ্রাম। নোয়াখালী এবং দুই অঞ্চলের পূর্ববঙ্গ বলতে বলা হচ্ছে এখানে চট্টগ্রাম এবং নোয়াখালী। আর ময়মনসিংহ গীতিকা তো ময়মনসিংহ অঞ্চলের, অর্থাৎ কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এবং বানিয়াচং, হবিগঞ্জের যে বানিয়াচং গ্রাম আছে ওই গ্রামের। তো পূর্ববঙ্গের গীতিকাগুলোর মধ্যে আমরা দেখি যে নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, তারপর হচ্ছে এই কমল সওদাগর, তারপরে চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, যে আয়না বিবি নামে মুভিও মনে আছে, ভেলুয়া, কমলা রানীর গান, ওই যে কমলা রানীর বনবাস, ওইটা। তো এগুলো হচ্ছে মোটামুটি, এগুলো হচ্ছে পূর্ববঙ্গের গীতিকা। এইগুলো নামগুলো জাস্ট খালি মনে রাখবেন যে কোনটা পূর্ববঙ্গের গীতিকা আর কোনটা হচ্ছে ময়মনসিংহের গীতিকা। ময়মনসিংহের গীতিকাগুলো, এগুলো কাহিনীগুলো এখনও মানুষের মুখে মুখে প্রচলিত আছে। এবং এই যে কাজল রেখার কাহিনী কিংবা দেওয়ানা মদিনার কাহিনী, এই কাহিনীগুলো সবার আগে আমি যখন ছোট, তখন আমার মা আমাকে এগুলো গল্পগুলো বলতেন। এই মানে এই যে আপন কি দোলাল, আলাল দোলাল, এই আলাল দোলালের কাহিনী বা এই কাহিনীগুলো আমি আমার প্রথম সবার আগে আমার জীবনে, আমি যখন অনেক ছোট তখন আমি মার কাছ থেকে শুনেছিলাম যে এই কাহিনীগুলো আছে। এই যে নিজাম ডাকাতের পালা, ওই সে নিজের ছেলের মানে কি বলে নিজের জামাতার ঘরে সে ডাকাতি করতে যায়, ওই কাহিনীটা এটা। ঠিক আছে, তারপর আয়না বিবি তো মুভি আছে, কমলারানীও মুভি আছে।
বাউল পদাবলী। বাউল পদাবলী থেকে যে কথাটা ইম্পর্টেন্ট, যে বাতুল শব্দ থেকে বাউল শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে বাতুল বা পাগল। এই কথাটা ইম্পর্টেন্ট, এবং এটা কত শতাব্দীতে এটা হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আমাদের শতাব্দী দেয়া আছে। এটা জনপ্রিয়তা লাভ করে হচ্ছে 19 শতাব্দীতে। 19 শতাব্দী মানে হচ্ছে 1801 পরে। আর এটার উদ্ভব হচ্ছে সপ্তদশ শতাব্দীতে বাউল মত। ওই যে এবার যে 46তম বিশেষ একটা প্রশ্ন আসছিল যে কি বলে চর্যাপদ থেকে, যে বাউল না, ওটা বাউল হবে না, কারণ বাউলটা তো অনেক পরে। বাউলের মতবাদ উদ্ভব হচ্ছে সপ্তদশ শতাব্দী মানে হচ্ছে 1601 থেকে 1700 পর্যন্ত হচ্ছে সপ্তদশ। আর ঊনবিংশ মানে হচ্ছে 1801 থেকে 90, মানে 1900, এটা। তো এখান থেকে এই তথ্যটা জানবো যে কবে তার উদ্ভব, তারপর হচ্ছে এটার এই মত জনপ্রিয় হয়েছে কবে, এটা বাতুর থেকে আসছে, এর অর্থ হচ্ছে বাতুল বা পাগল, এই কথাটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই গান জনপ্রিয় করে কে তোলেন, এই পরীক্ষাটা আসতে পারে লালন শাহ, এটা আমরা সবাই জানি। লালন গান, লালন সঙ্গীতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য করা হয়েছে, এই কথাটাও মোটামুটি সবাই জানে। তারপরে ইউনেস্কো কি বলছে, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত করেছে। এই তথ্যটা আপনারা শিখবেন। 1905 খ্রিস্টাব্দে ইউনেস্কো মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্যের মধ্যে বাউল গানকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এখানকার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে একটা বাদ দেওয়ার দরকার নেই। আর হচ্ছে বাউল সম্রাট হচ্ছে লালন, এটা আমরা জানি। আর তথ্য কি নিতে হবে, বিশ্বকবি বাউল সম্রাট দর্শনের প্রতি। আচ্ছা, এটা মোটামুটি আমরা সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাউল দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং তার যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটাওটা কিন্তু তার গগন হরকর নামে একজন বাউল ছিলেন, তিনি লিখেছিলেন, কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনা, মানে সুরটাকে এরকম করেই তিনি লিখেছিলেন। এবং আমাদের ওই যে লালন বা তারা যে বলতেন যে মনের মানুষ, হ্যাঁ, এবং এই যে দেহ আত্মা, এগুলো নিয়ে যে একটা গান লিখতেন, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লিখেছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি তোমায়। আর লালন বলেছেন যে বাড়ির পাশে এক আশীনগর এক পড়শি বসত করে আমি একদিন না দেখলাম তারে। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বাউল দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন, এটা মোটামুটি আমরা সবাই জানি। বাউল সাধক কারা কারা ছিলেন, সিরাজ শাহ, লালন শাহ, পাঞ্জ শাহ, শাহ আব্দুল করিম, লালন ফকির, এরা। তা লালন ফকির তো বলেছি, লালন ফকির 10টা গান আছে ইম্পর্টেন্ট। খাঁচার বিচন রচন ভাই কেমনে আসে যায় বলছি, আমি অপার হয়ে বসে আছি হৃদয়াময়, জাত গেল বলে। এটা আপনারা না পড়লেও চলবে, কারণ এটা আপনারা নিজে থেকে জানেন। সব লোকে কয় লাল কি জাত সংসারে, সময় গেলে সাধন হবে না, 3 পা গেলে হলো মেলা, গুরু গো বেদ বিদিত শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, সবাই বলে কানার হাট বাজার, এটা আপনারা জানেন। সব সৃষ্টি করলে যে জন তারে সৃষ্টি করেছে, সৃষ্টি ছাড়া কীরূপে, তারপরে শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন বুঝঙ্গনা, বাড়ির কাছে আসে নগর এক পড়শি বসত করে। এগুলো হচ্ছে তার মেন গান। তারপরে যে শাক্ত প্রতাবলী, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে অষ্টাদশ শতাব্দীর ও তার পরবর্তী সময়ে শাক্ত পদাবলীর বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ। শাক্ত বলতে আমরা আসলে শক্তি থেকে শাক্ত, শক্তি বলতে আমরা দেবী দুর্গা এবং কালীকে বোঝাচ্ছি। দুর্গা এবং কালী দেবী কিন্তু একটাই, দুর্গার অনেকগুলো রূপ, 10টা রূপ, তার মধ্যে একটা রূপ হচ্ছে কালী রূপ, যে কালীটাকে অনেক বেশি শক্তিশালী বলা হচ্ছে। দুর্গাই কালী সেজে মানে যারা অসুর বা এই টাইপের যারা আছে তাদেরকে হত্যা করে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু দেখি। তাহলে ওই দুর্গা এবং কালী এদেরকে নিয়ে যে পদাবলী তাকে বলেছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী আমাদের লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, শাক্ত পদাবলী লিখেছেন। শ্যামাসঙ্গীত বলা হয় এটাকে, একটু পরে আমরা দেখব। তো এটার যে রস অর্থাৎ এই যে পদাবলী, যেমন আমরা বৈষ্ণব পদাবলী দেখেছিলাম, সেখানে দেখেছি শৃঙ্গার রসের মধ্যে ইম্পর্টেন্ট। তাহলে এটার মধ্যে কী রস, এটার মধ্যে কি শৃঙ্গার রস না, এটার মধ্যে হচ্ছে দুর্গা তো হচ্ছে মা, দুর্গা কি মা, দুর্গা হচ্ছে মা, আর ভক্ত যারা আছে এরা হচ্ছে সন্তান, ভক্তরা কি সন্তান। তাহলে মা এবং সন্তানের মধ্যে যে ভক্তি, প্রতিভক্তি, এই ভক্তিটাকে বলা হচ্ছে বাৎসল্য রস, মানে সন্তানের প্রতি যে রস, সন্তানের প্রতি যে আবেগ, এটাকে বাৎসল্য রস বলা হচ্ছে। তো বাৎসল্য রসের প্রতি হচ্ছে প্রতিবাৎসল্য, মানে সন্তানের প্রতি দেবীর যে অনুভূতি, এটাকে আমরা বলছি বাৎসল্য রস।
আর দেবীর প্রতি সন্তানের যে অনুভূতি, যে ভক্তি, তাকে আমরা বলছি প্রতিবাৎসল্য। অর্থাৎ বাৎসল্যের বিপরীতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রতিবাৎসল্য। তো প্রতিবাৎসল্য আসলে কারা দিচ্ছে? এই যে ভক্তরা দেবীকে দিচ্ছে। আর বাৎসল্যকে দিচ্ছে, বাৎসল্য দিচ্ছে হচ্ছে দেবী ভক্তকে দিচ্ছে। তো এখানে বাৎসল্য রস এবং প্রতিবাৎসল্য রস হচ্ছে প্রাধান্য পেয়েছে। এই শাক্ত দেবীর অর্থাৎ দুর্গার তার হচ্ছে রূপ হচ্ছে কয়টা? 10টা। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী রূপ যেটা হচ্ছে কালী। শাক্ত পদাবলীর 12টি পর্যায় রয়েছে, এটা জানা দরকার নাই আমাদের। এখান থেকে এই প্রথম দুইটা অত ইম্পর্টেন্ট না, একবার রিডিং করলে হবে। এখান থেকে আমাদের পড়তে হবে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে রামপ্রসাদ সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রামপ্রসাদ সেন, এটা আমি সিস্টার দিয়ে রেখে, এটা খুব ইম্পর্টেন্ট। তো রামপ্রসাদ সেনের আকৃতি পর্যায়ে শ্রেষ্ঠ অর্জন করেছেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। রাজপ্রাসাদের কয়টা পদের সংখ্যা ছিল এটা কখনো আসবে না পরীক্ষা, যেটা আসতে পারে আমি দাগ দিয়ে রাখছি যে কবিরঞ্জন উপাধি তাকে দেওয়া হয়েছিল রামপ্রসাদের গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র। তাহলে পরীক্ষায় এটা আসতে যে কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবিরঞ্জন। তাহলে এখান থেকে আমাদের কয়টা তথ্য ইম্পর্টেন্ট? নাম্বার 1 হচ্ছে যে এটা অষ্টদশ শতাব্দী, অষ্টম কেন বলছি? অষ্টাদশ শতাব্দী। তারপর এটার মধ্যে যে রস হচ্ছে বাৎসল্য এবং প্রতিবাৎসল্য রস, এবং এই শাক্ত পদাবলী আসলে দুর্গা এবং কালীকে নিয়ে লেখা। তারপরে হচ্ছে শাক্ত পদাবলীর যে প্রধান পদকর্তা তার নাম হচ্ছে কি? রামপ্রসাদ, এবং রামপ্রসাদের একটা উপাধি আছে কবিরঞ্জন। এইটুকু জানলে হবে। তারপরে যেটুকু জানতে হবে, শাক্ত পদাবলীর 2টা পর্যায় আছে, একটা বলছে উমা বা পার্বতী বা বিজয়া পর্যায়। এই সঙ্গীতগুলোকে বলা হচ্ছে উমা সঙ্গীত বলা হয়। তারপরে হচ্ছে এইটার যে মেন রস, সেটা হচ্ছে প্রধান রস হচ্ছে বাৎসল্য রস। মানে এটা হচ্ছে এই পার্বতী বা বিজয়া বা দুর্গা তার ভক্তের প্রতি যে অনুভূতি বা যে স্নেহ, সেটা হচ্ছে বাৎসল্য। আর কালী বা শ্যামা এটা হচ্ছে শক্তিশালী পর্যায়। মানে এই দেবীর অন্য আরেকটা রূপ কালী রূপ, এবং এই কালী রূপে হচ্ছে মাতৃভক্তি। অর্থাৎ কালী যেহেতু অনেক শক্তি, মানুষ কিন্তু শক্তিকেই পূজা করে, তো যেহেতু শক্তি, তাহলে এই শক্তিকে দেখে ভক্তরা নম করছে, এটাকে এই জন্য এটাকে হবে মাতৃভক্তি বা প্রতিবাৎসল্য রস। শেষ। যদিও এইগুলো আসলে যারা বাংলা সাহিত্যের ছাত্র আছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আপনারা জাস্ট একবার পড়ে রাখতে পারেন, ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে শাক্ত পদাবলী থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শাক্ত পদাবলী মধ্যযুগের সর্বশেষ সৃষ্টি। পরীক্ষা যদি আসে যে মধ্যযুগের সর্বশেষ সৃষ্টি কোনটা? শাক্ত পদাবলী। মধ্যযুগের সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে কি? শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে আমার প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আমার প্রথম, আর আমার শেষ হচ্ছে শাক্ত পদাবলী। তো শাক্ত পদাবলী থেকে মোটামুটি এই তথ্যগুলো জানলে হবে যে এই শাক্ত পদাবলী হচ্ছে আমার মধ্যযুগের সর্বশেষ, বা কোনটার মধ্য দিয়ে শাক্ত পদাবলীর সমাপ্তি হয়েছে সেটা হচ্ছে কোনটার মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী আসলে কোন দেবীর রূপ? সেটা হচ্ছে দেবী দুর্গা বা কালী, যেটাকে আমরা শ্যামা সঙ্গীত বলা হয়। তো এই শ্যামা সঙ্গীত কিন্তু লিখেছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম, শ্যামা সঙ্গীত লিখেছিলেন। তারপরে হচ্ছে আর কি বলেছি? কবিরঞ্জনের কথা বলেছি, রামপ্রসাদ সেনের কথা বলেছি, অষ্টাদশ শতাব্দীর কথা বলেছি, বাৎসল্য প্রতিবাৎসল্য রসের কথা বলেছি। এই তো শাক্ত পদাবলী থেকে এর বাইরে অন্য কিছু আসার কোনো সুযোগ নেই। আশা করছি এই 2-3টা তথ্য জানলেই, 3-4টা তথ্য জানলেই শাক্ত পদাবলী পারা যাবে। এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। কে গান শোনা থেকে বঞ্চিত? গান তো পারি না, অনেক দিন যাবৎ গান গাই না। কি গান গাইব? আচ্ছা, আরেকদিন গাবো না, আজকে মানে গানের কথাই মনে নেই। হ্যাঁ, আরেকদিন আগামী ক্লাসে বা কোনো একটা ক্লাসে গান গাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে না গাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটা মোটামুটি ছোট ছিল। আশা করি আপনারা আমাদের যে কটা টপিক, লোকসাহিত্য, তারপর শাক্ত পদাবলী এবং বাউল পদাবলী, এইখান থেকে যে প্রশ্নগুলো আসে বা যা আসবে, সেগুলো আমার স্লাইডে যেগুলো আছে এর বাইরে পড়ার কিছু দরকার নেই, এখান থেকে কমন পড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ক্লাস থেকে
তুহিন বলছে যে আমি নাকি অনেক ভালো গান পারি। অনেক ভালো গান পারি না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে বা তো পরের ক্লাসে, মানে যে কোনো একটা ক্লাসে আমি গিয়ে দেবো, সমস্যা নেই। মানে এখন আমি আন্দাজে কোন গান গাইবো, লিরিক্সও মনে নাই, হুট করে আসলে এটা একটা আমার জন্য জুলুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে গাইবো। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে শেষ করার পরে গান গাইবো 5 মিনিট। ওকে, সমস্যা নেই। তো আজকের মতো ক্লাস শেষ করে দিই, হ্যাঁ। ও আজকের ক্লাসটা 8 নাম্বার হওয়ার কথা, হ্যাঁ 8 নাম্বারই তো। ও 10 নম্বর লিখছি, ভুলে লিখছি, মাথা নষ্ট হয়ে গেছে আর কি, হ্যাঁ ভুলে লিখছি। ঠিক আছে, দেওয়ার সময় 8 নম্বর লিখে দেবো না, আজকে 8 নম্বর ক্লাস, 10 নম্বর না। অনেক কথা মিস করে ফেললাম। রাজিয়া আক্তার বলেছেন রবীন্দ্র কি স্যার বাউল একটা গেয়ে ফেলেন। বাউল, বাউল তো আরো পারি না, বাউল তো অনেক কঠিন রে, অনেক কঠিন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করতে হবে। দুর্যোগ আসবে, দুর্যোগ চলে যাবে, সব কিছু স্বাভাবিক হবে, পড়াশোনাও করতে হবে। এবং আমার বিশ্বাস আগামী আগামী 15 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আরেকটা কথা, গত ক্লাসে আপনারা যারা আমার গল্পটা পড়তে চেয়েছিলেন, আমি বলছিলাম যে 2021 সালে আমার একটা গল্প প্রকাশিত হয়েছিল, এটা আমি পেজের মধ্যে, বাংলাবিদ যে পেজ আছে সেটার মধ্যে আপলোড করা হয়েছে। এবং আমার মেহেদি ধ্রুব বাংলা যে ইংরেজি যে আইডিটা আছে, ইংরেজি সেই আইডির মধ্যে এটা আমি আপলোড করেছি। কারো যদি ইচ্ছা হয় তাহলে মানুষের ঘুম ভেঙে গেলে যে গল্পটি আছে সেটা পড়ে দেখতে পারেন। ঠিক আছে, যে গল্পটা আসলে আমি লিখেছিলাম একটা বিপ্লবকে নিয়ে, আমার কাছে 21 সালে মনে হয়েছিল যে খুব শীঘ্রই হয়তো একটা বিপ্লব আসবে, তো সেই বিপ্লবকে অবলম্বন করে একটা গল্প লিখেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো না, রাজিয়া সুলতানা নেক্সট ক্লাসে গাইবো, হ্যাঁ নেক্সট ক্লাসে গান শোনাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা।